ধন্যবাদ দর্শকবৃন্দ। আমরা বিরতির পর আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের যে কোশ্চেনটি ছিল সেটি ডাক্তার মুমিনুল্লাহর কাছে আমি আবারও একটু রিপিট করছি। বয়স্ক এবং গর্ভবতীদের জন্য বিশেষ কোনো নিয়ম বা সাবধানতা মেনে চলা উচিত কিনা এই সিজনে? অবশ্যই বয়স্কদের কথাই আমি সব প্রথমেই আলোচনা করতে চাই, কারণ আমাদের সবারই বাবা মা ভাই বোন চাচা চাচি অনেকে আছেন যারা বয়স্ক হয়ে গেছেন, যাদের আসলে অনেকে বিভিন্নভাবে অসুস্থ। বিশেষ করে ধরেন কারো ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এটা কমন রোগ আমাদের বাংলাদেশি না সারা বিশ্বের মানুষের জন্যই। তার সাথে কিছু রোগ আছে যেমন অ্যাজমা, শ্বাসকষ্টের রোগী, কারো কারো আপনার ক্যান্সারে আক্রান্ত, কেউ কেউ আপনার বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাদের ক্ষেত্রে ঘর থেকে বের না হওয়াটাই উত্তম, স্পেশালি ঠান্ডার জায়গায়, কারণ বাসার বাহিরে যখন বের হবে তারা যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে তারা কিভাবে আক্রান্ত হতে পারে এত দ্রুত। একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের যখন বয়স বাড়ে আমাদের স্কিনের যে ফ্যাটটা থাকে স্কিনের নিচে সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে। আপনি খেয়াল করবেন একটা মধ্যবয়স্ক বা ইয়াং জেনারেশনের যে কেউ যখন বাইরে যাবে তাদের ঠান্ডাটা খুব কমই লাগে, তারা অত বেশি গরম কাপড় পরিধান করে। কিন্তু একটা একটা যখন আমরা ৬০-৬৫ বছর উপর কেউ যখন বাসার বাহিরে বের হয় তারা প্রচন্ড ঠান্ডা, ইভেন তারা বাসার মধ্যেও বলে অনেক ঠান্ডা লাগে, কারণ তাদের স্কিনের সেন্সিটিভিটিটা অনেক কমে যায়। সে কারণে তারা যে কোনো সময়ে খুব দ্রুত অসুস্থ হতে পারে। তো তাদের ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের পরিবার পরিজন যারা বিলাভড আত্মীয় স্বজন বাবা মা আছেন সবাইকে বাসার মধ্যে এই মুহূর্তে রাখেন, বাসায় পর্যাপ্ত পরিমাণে যাতে হিট থাকে। কারণ অনেক সময় আছে কি দরজার ফাঁক দিয়ে বাতাস ঢুকে, জানালার মধ্যে দিয়ে বাতাস ঢুকে, বিভিন্ন কোনায় কানায় দিয়ে বাতাস ঢুকতে পারে, সেই জায়গাগুলো সিল করাটা খুবই জরুরি এবং পর্যাপ্ত হিট দেওয়াটা জরুরি। অনেকের ক্ষেত্রে হিউমিডিফায়ার ইউজ করলে আরও ভালো ফল পেতে পারে, কারণ হিউমিডিফায়ারে ঘরের মধ্যে অক্সিজেন এবং ময়েশ্চারটা সার্কুলেট করে, এতে অনেকে অসুস্থতার হাত থেকে পরিত্রাণ পাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্লু শট, নিউমোনিয়া শট, এগুলা মাস্ট ওদের ক্ষেত্রে দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর একটা রিসেন্ট যে জিনিসটা যেটা চায়নাতে প্রাদুর্ভাব হচ্ছে, হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস, এটা কিন্তু এখন পর্যন্ত বলতেছে যে এটা ভয়াবহভাবে কোভিডের মতোই ছড়িয়ে যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটা চায়নার মধ্যেই সীমাবদ্ধ। আশা করি অন্য অন্য দেশে এটা আশা করি আসবে না। তবে হ্যাঁ, এখন প্রশ্ন অনেকে করতে পারেন এই হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসের জন্য কিভাবে চিকিৎসা নিতে হবে। আসলে এটা একটা ভাইরাস, এই ভাইরাসের ওই যে আমরা যেগুলো ফ্লুর জন্যই বলি, স্বাস্থ্য সচেতনতা, সর্দি কাশি হইলে আপনার প্রচুর পরিমাণে ফ্লুইড পানি খাওয়ার জন্য, ভিটামিন সি সমৃদ্ধ খাওয়ার জন্য, এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট, সর্দি হলে সর্দি চিকিৎসা, জ্বর হলে জ্বরের চিকিৎসা একটু আলাদা করে রাখা যাতে পরিবারে আর কেউ আক্রান্ত না হয়। এটা গেল প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। এছাড়া এখন আসেন যেটা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, কারণ আমি আগেই বলেছিলাম গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ওদের গাইনি ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে এবং ওনাদেরকেও ফ্লু শট নেওয়া, ওনাদেরকেও একই রকম অন্যদের মতোই ঠান্ডা থেকে পরিত্রাণ রাখা, ভিটামিন সি সমৃদ্ধ খাওয়া, যদি বাসা অন্য কেউ অসুস্থ হয় ওনাদের থেকে যাতে ওরা দূরত্ব বজায় রাখে, তাতে ওনারা সুস্থ থাকার সম্ভাবনা বেশি অন্যদের থেকে। ধন্যবাদ। আরেকটি হচ্ছে যে মানুষ তো আমরা তো এতক্ষণ রোগের কথা বললাম, কিন্তু রোগের বাইরেও যেমন আমরা যে চামড়া মানে মানুষের যে স্কিন, ছোট এবং বড়দের আমরা দেখি যে সাধারণত এই উষ্ণ ওয়েদারের সময় চামড়া ফেটে যায়, ঠোঁট ফেটে যায়। তো এই ধরনের সমস্যাগুলোকে আসলে কিভাবে যত্ন নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা খুবই সুন্দর প্রশ্ন, কারণ আমার কাছে প্রচুর রুগী আসে, প্রতিদিনই আমরা অনেক রুগী পেয়ে থাকি যে শরীরে চুলকাচ্ছে, শুধু চুলকায় কিন্তু কোনো ধরনের কোনো কিছু নেই। এটা হচ্ছে যে আসলে প্রচণ্ড ঠান্ডার কারণে, হিট চলার কারণে আপনি যদি একটা ভিজা কাপড়ও বাসার মধ্যে কোথাও টাঙিয়ে রাখেন, সাথে সাথে দেখবেন সকালে উঠে শুকিয়ে গেছে। কেন? হিটের কারণে। তাই হিটের কারণে হচ্ছে কি আমাদের শরীরের পানিগুলো টেনে ফেলে, এতে স্কিনটা খুবই শুষ্ক হয়ে যায় এবং চুলকাতে থাকে এবং স্কিনগুলো ফেটে যায়। এই জন্য আমরা রুগীদেরকে বলে থাকি ভ্যাসলিন ইউজ করার জন্য, প্রচুর পরিমাণে পানি খাওয়ার জন্য, তারপর লোশন ইউজ করার জন্য। এছাড়া একটা জিনিস কমনলি দেখবেন অনেক প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ যারা আসে বাসায় আমাদের কাছে, অ্যাডাল্টও আসে, যে নাক দিয়ে রক্ত পড়ে এই ঠান্ডার সময়। তো রক্ত পড়ার কারণটা হচ্ছে যে আপনি যখন নাকটা শুকিয়ে যায় প্রচণ্ড হিটের কারণে, তখন নাকের মধ্যে যে স্কিন আছে সেই স্কিনের নিচে যে ক্যাপিলারি ভেসেল যেগুলো আমরা বলি রক্তনালী, এগুলো ফেটে
ব্লিডিং হতে পারে। তো এই জন্য বলা হয় কি আপনার নর্মাল স্যালাইন ময়েশ্চার দিলে আপনি যদি নাকের মধ্যে ফোঁটা ফোঁটা ড্রপ দেন, এটা নাকটা ময়েশ্চার থাকবে, সেই ক্ষেত্রে আপনার ব্লিডিং এর টেন্ডেন্সি কমে আসতে পারে। আরেকটা জিনিস, সিম্পল জিনিস, যে আমরা কটন বল দিয়ে কান পরিষ্কার করি, সেই কটন বল, পরিষ্কার কটন বলের সাথে যদি আমরা ভেসলিন লাগিয়ে নাকের মধ্যে ময়েশ্চার করি, সেক্ষেত্রেও নাকটা ভিজা থাকবে, আমাদের ব্লিডিং হওয়ার সম্ভাবনা কমবে। ধন্যবাদ। আরেকটি কথা আমি জাস্ট, এটাও একটি অ্যাকচুয়ালি সিজনাল, যদি এটা শীতের সময় না, এটা যখন গাছে নতুন পাতা আসে, যে পলেন অ্যালার্জি বলে আর কি। তো আমরা প্রায় সময় দেখতে পাই আমাদের এখানকার যারা কমিউনিটিতে আছেন অনেকেরই স্টেট মুভ করতে হয় এই অ্যালার্জিটার কারণে। সো আপনি যদি এই ব্যাপারে একটু বলতেন যে পলেন অ্যালার্জিটা আসলে কি এবং কেন এটার জন্য কোনো প্রতিকার আছে কিনা, বা কি ধরনের সাবধানতা অবলম্বন করলে এই প্রতিকার থেকে মানুষ রক্ষা পেতে পারে? পোলেন অ্যালার্জি এটা হচ্ছে একটা বাফলোতে বা ঠান্ডার জায়গায় কমন। যখনই শীতকাল শেষ হয়ে যায় তখনই গাছে নতুন পাতার সমারোহ ঘটে। তো ওই সময় দেখবেন আপনার বিভিন্ন গাছে ফুল ফোটা শুরু হয়, গাছের পাতা আসা শুরু হয়। তখন ওই যে ফুলে থেকে আমরা যেটা বলি পোলেন, পরাগরেণু যেটা বাংলায় বলে, সেটা বাতাসের সাথে ভেসে বেড়ায়। তো ভাসার পরে অনেকের আছে কি পোলেন অ্যালার্জি আছে, কারণ নাকের মধ্যে দিয়ে এটা যখন প্রবেশ করে তখন আমাদের যেটা বলে সুরসুরি হাঁচি শুরু হয়, প্রচন্ড হাসতে হাসতে অনেকের চোখে চুলকাতে, চোখ দিয়ে পানি পড়তে থাকে, চোখ লাল হয়ে যেতে থাকে, নাক দিয়ে পানি পড়তে থাকে। তাই এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে ওই সময়টাতে আপনি যদি মাস্ক পরিধান করেন, যদি কেউ সানগ্লাস ইউজ করে, পাশাপাশি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আমরা প্রেসক্রাইব করি, কিছু চোখের ড্রপ দিয়ে থাকি, যেগুলো পোলেন অ্যালার্জি থেকে মানুষকে মুক্তি দেয়। এটা সাধারণত আসলে 2-3 সপ্তাহ সবাই এই সমস্যাটাতে ভুগে। এটা পার্মানেন্ট কিন্তু কোনো সলিউশন আসলে নাই, প্রিভেনশন করতে হবে এটাই, আর ওষুধ সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। ওকে, ধন্যবাদ। আমরা চলে আসি আবার শীতকালে। সেটা হচ্ছে যে আমেরিকার শীতকালীন সময় এবং বাংলাদেশের শীতকালীন সময় আসলে একই সময়ে, দুইটা দেশই একই সময় শীত শুরু হয়, যদি অস্ট্রেলিয়াতে ওই সময় আমরা জানি অনেক গরম। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সিজন চলে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশের শীত এবং আমেরিকার শীতের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, এবং যদি পার্থক্য থেকে থাকে অথবা নাও থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা দর্শক, যারা আমাদের বাংলাদেশ থেকে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে বাংলাদেশের শীতের? বাংলাদেশের শীতের সাথে আমেরিকার শীতের অনেকখানি তফাৎ রয়ে গেছে। কারণ আমেরিকাতে একটা জিনিস হচ্ছে, প্রতিটা বাসায় আসলে হিটিং সিস্টেম কাজ করে। এখানে একটা আপনার গরম আবহাওয়া আছে, আপনি যদি বাইরে যান সবাই জ্যাকেট পরে যায়, এখানে বাসায় ঢুকার সাথে হিট চলতেছে, এতে হচ্ছে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু বাংলাদেশে আসলে এখন আমি জানি না রিসেন্টলি কি হয়েছে, তবে আমাদের আমেরিকান স্টাইলে হিটিং সিস্টেমটা আসলে অনেক জায়গায় নেই। থাকলেও শুধু গুটি কয়েক কিছু মানুষ, হয়তো 100 জনের ভিতর 10 জন এটা তাদের বাসায় চালু করতে পেরেছেন। তো এটা হয় কি, বাংলাদেশের শীতকালীন সময়ে আমরা দেখি কম্বল, আমরা অনেকে বলে তোষক বলে, ল্যাব বলে, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস বলে, সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে থাকে। তা আপনি যখন রাতের বেলায় শুতে যান, তখন আসলে ওই গ্রামের বাড়িতে দেখবেন যখন কেউ শোয় ওই কম্বলগুলো গরম থাকে না, তখন ঠান্ডার মধ্যে ওগুলো আরো বেশি ঠান্ডা হয়ে যায়, তখন অস্বস্তি লাগে। আরেকটা জিনিস হচ্ছে এখানকার সাথে বাংলাদেশের তফাৎ, আপনি এখানে কিন্তু কুয়াশাটা খুব বেশি থাকে না। বাংলাদেশে কিন্তু দেখবেন প্রচুর কুয়াশা। এই কুয়াশা হচ্ছে এক ধরনের আপনার জলীয় বাষ্প, যেটা ঠান্ডা খুবই, মানুষে এই কুয়াশা আক্রান্ত মানুষ অসুস্থ বেশি হয়। তো যখন কুয়াশা চলে তখন বলা হয় আপনার সাবধানতার সহিত বাসার থেকে বের হওয়া, মাথায় হ্যাট পরা, আমরা স্কার্ফ বলি বা অনেকে বলে বাংলাদেশে মাফলার বলা, এক এক ভাষায় এক একজন ভাবে বলে, এটা পরিধান করলে হবে কি আপনার ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য উপকার। আর সব সময় গরম পানিটা ইউজ করা, এটা খুব ভালো জিনিস। কারণ আমরা যদি একটু কুসুম গরম পানি পান করি বা কুসুম গরম পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিই, তাহলে হবে কি আমাদের ঠান্ডার প্রকোপটা কম হবে। এটাই জরুরি। ধন্যবাদ আপনাকে। আরেকটি কোশ্চেন হচ্ছে যে ঠান্ডাজনিত রোগের লক্ষণগুলো আসলে কোন পর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত যদি কখনো কোনো পেশেন্ট ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়? লাইক আমরা সাধারণত শুনে থাকি যে ডাক্তারের কাছে 3 দিন পরে যেতে, আসলে এই কথাগুলি কতটুকু প্রযোজ্য? আমরা এই ব্যাপারে যদি একটু। আসলে ঠান্ডাজনিত কখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, এই জিনিসটার একটা পরিষ্কার নলেজ থাকলে আমাদের সবার জন্য উপকার। ধরেন একজন এখন হঠাৎ করে তার হাঁচি কাশি শুরু হলো, আর নাক দিয়ে পানি পড়লো, সাথে সাথে কি ডাক্তারের কাছে যাওয়া খুব জরুরি? না, আমরা জানি ওভার দ্য কাউন্টার আমরা কিছু অ্যান্টিহিস্টামিন আছে, ওগুলো নিয়ে আমরা প্রথমে ট্রাই করতে পারি। সামান্য হালকা গায়ে ব্যথা, একটা টাইনল নিয়ে আমরা ট্রাই করতে পারি। যদি দেখা যায় 2-3 দিন পরে, সাধারণত যে কোনো ভাইরাস 5-6 দিন পরে শরীর থেকে চলে যায়,
তো অনেকের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এটা জানা উচিত। যেমন ধরেন যাদের অ্যাজমা, যারা ইনহেলার ইউজ করে, যারা শ্বাসকষ্টের রুগী, যাদের ধরেন আপনার কিডনি ডায়ালাইসিসের রুগী, যাদের ধরেন হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা বাইপাস হয়েছে কিছুদিন আগে, তাদের ক্ষেত্রে, তাদের ধরেন ক্যান্সারের রুগী, ওদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাথে সাথে নেওয়াটাই উত্তম। কারণ ওদের ক্ষেত্রে ওদের ইমিউন সিস্টেমটা দুর্বল থাকার কারণে ওরা অসুস্থ হয়ে যেতে পারে খুব দ্রুতই। আর অন্যদের ক্ষেত্রে যেটা সম্পূর্ণ কথা যে মানে পরিষ্কারভাবে আমরা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি দেখবেন আপনি ওই সামান্য 2-1 দিন ওষুধ নিয়ে দেখলেন যে শরীরটা ইমপ্রুভ হয়ে গেছে, ভালো। যদি দেখেন যে না আপনার কফটা ঘন হয়ে আসলো, আপনার জ্বরের মাত্রাটা আস্তে আস্তে 101, 102, 103 এবং আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন শ্বাস টান শুরু হয়ে গেছে, প্রচণ্ড মাথা ব্যথা এবং হাই ফিভার যদি দেখা যায়, তাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। সেটা 2-3 দিনের মাথায় হোক, 4 দিনের মাথায় হোক। আর অন্যদের ক্ষেত্রে হালকা সর্দি কাশি আমরা বাসা দিয়ে নর্মাল রেসিপি যেটা ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রচুর পানি সেবন করা, টাইলেনল, সিমটোমেটিক অ্যান্টিহিস্টামিন, এগুলো দিয়ে আমরা ট্রাই করতে অনুরোধ করবো সবাইকে। আমরা দেখতে পাই, আমি এটা সম্পর্কে আরেকটি কোশ্চেন, যে আমরা দেখতে পাই অনেক সময় যে অনেকের বাড়িতেই তারা গরম পানির সঙ্গে হানি এবং লেবু, আদা এইসব দিয়ে একটা ট্রিটমেন্ট নিজেরা করার চেষ্টা করে। তো এটা আসলে কতটুকু উপকারী বা এটার আসলে কোনো মানে ভালো দিক আছে কিনা? এটা যেটা সুন্দর কথা বলেছেন, এটা কোনো ভিত্তি আছে কিনা, মানে পরিষ্কার কথা। সেটা হচ্ছে যে এটা এক ধরনের ভেষজ ওষুধ বলা হয় বা আয়ুর্বেদিক বা বনজ চিকিৎসাও বলা হয়। তো আজ থেকে হাজার হাজার বছর আগে কিন্তু এই চিকিৎসা দিয়ে মানুষ উপকৃত হয়েছে। এগুলা এখন আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি এটা হচ্ছে বিজ্ঞান, রিসার্চ, গবেষণা অনেক কিছুর মাধ্যমে এভাবে চিকিৎসা চলে এসেছে। অবশ্যই ভেষজ ওষুধের গুণাগুণ আছে, যেমন মধু। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধুর অনেক পুষ্টি আছে এবং অনেক গুণ আছে। তারপরে কালো জিরা, তারপরে আমরা যদি বলি এলাচি, তারপরে যদি বলি দারচিনি, লবঙ্গ, এগুলোর কিন্তু অনেক ভেষজ গুণ আছে। তো এগুলা আমি প্রেফার করি যে সবাইকে এগুলো দিয়ে ট্রাই করা উচিত। যেমন আপনি ধরেন একটা লেবুর সাথে যদি লাল চায়ের সাথে লেবু মিশিয়ে বা আপনি আদা মিশিয়ে যদি চাটা পান করেন, এতে কিন্তু মানুষের অনেকখানি গলাস্বর কেউ ভেঙে গেলে সেই গলাস্বরটা ফিরে আসার জন্য, কাশিটা কমার জন্য, সর্দিটার জন্য অনেক ভালো। এটা আসলে ভালো একটা পন্থা, আমি সাপোর্ট করি। ধন্যবাদ। তবে আরেকটা জিনিস আমার মনে পড়লো যে অনেকেই খুব গরম পানির মধ্যে হানি অথবা লেবু দিলে এটার কি আসলে গুণগত মানটা ভালো থাকে? অনেকে গরম পানির মধ্যে আপনি প্রচুর গরম পানির মধ্যে না দিয়ে কুসুম গরম পানির মধ্যে হানি বা অন্য কিছু দিলে এটা ভালো। কারণ আপনি তো যে গরম পানিটা উত্তপ্ত গরম পানির মধ্যে যদি লেবু দেন বা পানি দেন, সেটা তো আপনি খেতে পারবেন না সাথে সাথে। তা আপনার আলটিমেট রেজাল্ট হচ্ছে ওইটা জিনিসটা খাওয়া। তো খেতে হলে আপনি যে কোনো জিনিস উত্তপ্ত গরম পানিতে যে কোনো কিছু দিলে সেটা গুণাগুণ কিন্তু কমে যায়। এটা একটা নর্মাল সহনীয় পর্যায়ে আসার পর দিলে এটা ওই ওষুধটা বা ওই যে উপাদান তার পুষ্টিগত মানও বজায় থাকে এবং মানুষের উপকার হয়। থ্যাংক ইউ। আর আরেকটি কোশ্চেন হচ্ছে যে শীতকালীন যে ছোঁয়া রোগগুলো আছে, এই রোগগুলোর মধ্যে আসলে কোন কোন রোগগুলো মূলত ছোঁয়াচে এবং এতে তার পার্শ্ববর্তী যারা থাকে আশেপাশে পরিবারবর্গ, তাদের আসলে কি ধরনের বিধি মেনে চলা উচিত সেই ক্ষেত্রে? এটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে কোনো রোগী আসলে ভাইরাস জনিত জিনিস খুবই ছোঁয়াচে, একজন থেকে একজনের মধ্যে ছড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে ওই যে আমরা যে কোভিডের সময় বলি, তখন অবশ্য কঠিনভাবে বলা হচ্ছিল 6 ফিট দূরত্ব বজায় রাখা, একটা রুমে বদ্ধ করে রাখা, 7 দিন পর্যন্ত, প্রথমে বলা হচ্ছিল 10 দিন, তারপরে বলা হচ্ছে 7 দিন, তারপরে 5 দিন আইসোলেশনে রাখা, থালা বাসন। এত কঠিনভাবে আসলে মেনে চলার কোনো দরকার হয় না। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কাশি সর্দি যাতে কেউ যদি দিয়ে থাকে তার ক্ষেত্রে মাস্ক পরিধান করা। আরেকজন যে ওই বাসায় ওনাকে সেবা করবে উনিও যখন ওনার কাছাকাছি আসবে মাস্ক নিয়ে আসলে ভালো। কারণ মাস্কটা কেন পরিধান করতে বলে, আপনি যখন নিঃশ্বাস নেবেন নিঃশ্বাসের মধ্যে এই মাস্কটা আপনার ভাইরাসটাকে প্রোটেক্ট করলো। যদি কিছু ফিল্টার হয়েও বের হয়ে যায়, আরেকজন যদি একটা মাস্ক থাকে ওনার ক্ষেত্রে সেটা ওনাকে প্রোটেক্ট করলো। তো সেক্ষেত্রে অনেকে বলে N95, এত কঠিনভাবে N95 দেওয়ার কারণে নর্মাল মাস্ক পরিধান করলে আপনি অন্যের হাত থেকে মানে নিজেকেও আপনি রক্ষা করলেন, আরেকজনকেও বিপদটা থেকে বাঁচালেন। এটাই সবচেয়ে জরুরি। এবং সবসময় খেয়াল রাখতে হবে হাত পা আমাদের মানে স্পেশালি হাতটাকে সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা অথবা সাবান পানি দিয়ে ধুয়ে দাওয়ার খাওয়া। আমরা অলরেডি আসলে আজকের এই পর্বে শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনার ডক্টর মোহাম্মদ মমিনুল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সুপ্রিয় দর্শক সকলকে
আমরা আজকের এই আয়োজনটি আসলে সকলেরকে উদ্দেশ্য করেই করা, যেটি এখন যেহেতু সিজনাল একটি রোগ, আমরা চেষ্টা করেছি এই সিজনে যে ধরনের রোগগুলো সাধারণত মানুষ ফেস করে থাকে সেগুলিকে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের এতে উপকার হবে। আপনারা যারা দেখবেন বা দেখেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের নিশ্চয়ই সকলের ভালো লাগবে। এবং আমাদের এই নিয়মিত আয়োজনটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অতিথি বিভিন্ন বিষয়ের উপরে আমরা করে থাকি। তবে আপনাদের যদি পছন্দের কোনো অতিথি থাকে বা একই অতিথিকে যদি আপনারা দেখতে চান, আপনাদের অনুরোধ এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সেই অতিথিকে আবারও আমন্ত্রণ জানাতে। এবং ডাক্তার মোহাম্মদ মহিদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নন্দন স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আজমল। আমি লাস্টে দুটো কথা বলে শেষ করতে চাই। আমরা যারা মুসলমান, আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওমরা হজের জন্য যাই বা হজের জন্য যেয়ে থাকি। তো রিসেন্টলি যেটা সৌদি আরব একটা নিয়ম করেছে, প্রত্যেককে কিন্তু মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে, আদারওয়াইজ আপনি সৌদি আরবে ল্যান্ড করার সাথে সাথে আপনাকে ফেরত দেওয়া হবে। তো 3টা ভ্যাকসিনের কথা বলা হয়, ইয়েলো ফিভার, পোলিও অ্যান্ড মেনিনজাইটিস। যারা ইউএসএ, কানাডা, ইউরোপ থেকে যায় তাদের ক্ষেত্রে মেনিনজাইটিস ভ্যাকসিনটা বাধ্যতামূলক। পোলিও এবং ইয়েলো ফিভার সাধারণত আফ্রিকান অঞ্চলগুলো থেকে যারা আসে তাদের ক্ষেত্রে ইয়েলো ফিভারটা ভ্যাকসিনটা বাধ্যতামূলক। আর পোলিও, যে সমস্ত দেশে পোলিও ভাইরাস আক্রান্ত সেখান থেকে। তো সবাইকে খেয়াল রাখতে হবে, আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে মেনিনজাইটিস ভ্যাকসিনটা নেবেন। সৌদি আরবে ওমরা করতে যান অথবা হজ পালন করতে যান, যেভাবেই যান, আদারওয়াইজ আপনাকে ফেরত যেতে হবে। আর এই ঠান্ডার সময় নিউমোনিয়া রোগটাই সবচেয়ে বেশি হয়, সেই জন্য আপনার পারিবারিক ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করতে হলে করবেন, আর ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। আর আমি যেহেতু বাফলোতে আছি, বাফলোতে অনেক রুগী আছে আমাদের যাদের কার্ড নেই। আমরা জানি এখন নতুন সরকার আমেরিকাতে দায়িত্ব নিয়েছেন অনেকে ডিপোর্ট করার জন্য, অনেক কিছুই হচ্ছে। তো এইগুলো মনে রাখতে হবে, যাদের কার্ড নেই তাদেরকেও আমরা স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে থাকি। অনেকে আমরা উইদাউট কোনো ফি ছাড়াও চিকিৎসা দিয়ে থাকি, এবং তাদের ওষুধের জন্য ব্যবস্থা করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি। বাফলো মেডিকেল কেয়ার পিসি সবসময় বাফলোবাসীর সাথে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। এ বলে আমি নন্দন টিভিকে অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং উপস্থাপক আজমলকেও ধন্যবাদ। নন্দন টিভির দর্শকদেরকে শুভেচ্ছা জানালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, আমরা পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নন্দনের সঙ্গে থাকবেন। এই বলে আমি আজমল, নন্দন টিভি, বাফেলো, যুক্তরাষ্ট্র।